সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা 2021 সালের মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারের 92 এবং 93 পেজের এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা সবগুলো সলভ করেছিলাম। আজ আমরা 2 নম্বরের কোশ্চেন অর্থাৎ 4 দাগের সব অঙ্কগুলো আজকে করার চেষ্টা করব। 4-এর একটা দিয়ে তাহলে আমরা শুরু করি। একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হলে 2 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? কী বলেছে আগে দেখি আমরা। যে মেশিনের মূল্য বলে দিয়েছে 1,80,000, আর বলেছে 2 বছর পরে, মানে সময় এখানে 2 বছর, এবং প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মানে আমরা যদি পার্সেন্টেজে ধরি, আমরা যেখানে সুদ হিসাব করি যেভাবে, ঠিক সেভাবে এই আর মানে হচ্ছে কিন্তু 10%। এবার 2 বছর পরে মেশিনের মূল্য কত হবে? যেহেতু হ্রাসপ্রাপ্ত হচ্ছে, এখানে কিন্তু আমাদের সমহার বৃদ্ধি এবং সমহার হ্রাসের ওই যে সূত্র আছে, সেই সূত্রে কিন্তু আমরা একবারে বসাতে পারি। সেখানে সূত্রটা কি ছিল? 2 বছরের পরে মেশিনের মূল্য যদি কমে, মূল্যটা কি হয়? যে P × 1 - R/100⁴ তাই তো? তো P কত এখানে? প্রাথমিক মেশিনের যেটা দাম ছিল, মানে 1,80,000 ইন্টু 1 - R কত এখানে? 10%, যেহেতু 10, R/100, 10/100⁴ মানে টাইম, এখানে টাইম কত? 2 বছর। মেশিনের মূল্য নিশ্চয়ই এত টাকা হবে। এটা ক্যালকুলেশন করলে কত হয়? কি করলাম? 0 আর 0 কেটে দিলাম, আর এখানে বিয়োগ আছে 1 - 1/10 বিয়োগ হচ্ছে, তাই এটা যেমন ছিল রেখে দিয়ে জাস্ট বিয়োগটা করলাম। নিচে লসাগু 10, উপরে 1 × 10 মানে 10 - 1। 10 - 1 নিশ্চয়ই 9 হয়, তাই লিখলাম তার হোল স্কোয়ার রয়েছে। তার মানে এখানে আমরা যদি একটু ঠিক করে লিখি, এই লাইনটাকে কি দাঁড়াবে? 1,80 ইন্টু, এখান থেকে আমরা এখানে চলে যাচ্ছি 9/10, দুটো 9/10 টাকা। কত হবে তাহলে? একটা শূন্য কাটতে পারি, একটা শূন্য কাটতে পারি, মানে 1800 সঙ্গে 2 বার 9 গুণ করে তারপরে দুটো শূন্য বসাবো। 1800 সঙ্গে 2 বার 9 গুণ করলে আমরা পাচ্ছি 1458, তারপরে দুটো শূন্য, এত টাকা, মানে 1,45,800 টাকা। তাহলে 2 বছর পরে মেশিনের মূল্য হবে 1,45,800 টাকা। এটাই কিন্তু অ্যান্সার। এবার তাহলে আমরা চলে যাই পরের অঙ্কে। কি বলেছে দেখি। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 600 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? আচ্ছা, 3 জনের যখন মূলধনের অনুপাত 3:8:5 বলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি যে প্রথম ব্যক্তির লাভ 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ 8x টাকা এবং তৃতীয় ব্যক্তির লাভ 5x টাকা। তাই ধরে নিলাম আমরা। তাহলে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তির লাভ যথাক্রমে কত কত বললাম? 3x, 8x এবং 5x। তাহলে মোট লাভ কত হচ্ছে? 3x + 8x + 5x, নিশ্চয়ই সেটা করলাম। তাহলে মোট লাভ হলো 16x টাকা। এইবার কি বলেছে এইখানটা একটু দেখব। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 600 টাকা কম। প্রথম ব্যক্তির লাভটা কিন্তু কম দ্বিতীয় ব্যক্তির থেকে। দ্বিতীয় ব্যক্তির লাভ কত? 8x, আর প্রথম ব্যক্তির লাভ 3x। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কত বলেছে? 600 টাকা, মানে এই কিন্তু এর থেকে 600 টাকা কম। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? যে 8x - 3x = 600। তাহলে কত হবে? 5x = 600, তাই তো? তাহলে x = কত হবে? 600/5, কাটাকাটি করলে আমরা কিন্তু 120 পাবো। অর্থাৎ x = 120। তাহলে মোট লাভ কত? 16x। অতএব মোট লাভ কত হবে? = 16 × 120। এটা যদি আমরা গুণ করি কত পাবো? 1920 টাকা। তাহলে অ্যান্সার কোনটা? এটাই কিন্তু অ্যান্সার।
তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? 1900 কোটি টাকা। ক্লিয়ার? এবার আমরা চলে যাব পরের অঙ্কে। কি বলেছে দেখি পরের অঙ্কে। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে? 4 গুণে 8 গুণ হবে। তো ধরে নিই যে আসলটা হচ্ছে পি, সময় মনে করলাম, এটা বলে দিয়েছে, এটা মনে করার কিছু নেই, n বছর। আর যেহেতু বলেছে n বছরে দ্বিগুণ হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধিটা কত হবে? 2p হয়ে যাবে, মানে আসল পি এবং সুদও হবে পি, মানে দুটো মিলে নিশ্চয় 2p। আর ধরে নিলাম আমাকে কি বের করতে বলেছে, কত বছরে 8 গুণ হবে। আগে প্রথম ক্ষেত্রে আমরা কি করব, সুদের হারটা বের করে নেব প্রথম থেকে, কারণ প্রথমে কিন্তু সুদের হারটা বলা নেই। তো ধরে নিলাম সুদের হার হচ্ছে r%। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, কারণ ওরা বলেছে n বছরে দ্বিগুণ হয়, মানে সমূল চক্রবৃদ্ধি 2p ইকুয়াল টু কী হয় আমরা জানি, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n আমরা জানি। তাহলে 2p ইকুয়াল টু কী হবে, p ইন্টু 1 প্লাস r কত, আরটাই তো বের করবো, তাহলে আরই থাকবে, r বাই 100 টু দি পাওয়ার n। এখানে কত বছর বলেছে, n বছর, মানে পাওয়ারে নিশ্চয়ই n হবে, ও 2p কেটে যাচ্ছে। বা আচ্ছা, একটা কাজ যদি করি, দুপাশে আমি পাওয়ারে 1/n নেব। কত নেব? 1/n। আমি কি দুপাশে পাওয়ারে যেমন স্কোয়ার নিতে পারি, যেমন দুপাশে পাওয়ারে কিউব নিতে পারি, তাহলে নিশ্চয়ই 1/nও নিতে পারবো। 1/n যখন নেব, এখানে কত হবে, 2 টু দি পাওয়ার 1/n হয়ে যাবে। আর এখানে কত হবে, 1 প্লাস r বাই 100, n তো আছে, তার মাথায় যদি 1/n নিই কী হবে, nটা কেটে যাবে। অতএব ব্যাপারটা কী দাঁড়াবে, যে 2 টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু 1 প্লাস r বাই 1, সেটা দাঁড়াবে, তাই তো? এটাকে একটা ইকুয়েশন 1 দিয়ে রাখি। এইবার আমাকে বের করতে হবে কত বছরে 8 গুণ হবে। ধরে নিলাম m বছর পরে 8 গুণ হবে। এবার m বছরে যদি 8 গুণ হয়, তাহলে কি লিখতে পারি, অতএব সমূল চক্রবৃদ্ধি তাহলে কত হচ্ছে, 8p ইকুয়াল টু কত হবে, ঠিক সেম সূত্র, 8p ইকুয়াল টু কী হবে, আসল কত, এখানে সেই p ইন্টু 1 প্লাস সুদের হার তো একই আছে, r বাই 100 টু দি পাওয়ার, ধরেছি আমরা m বছরে হবে, তাই না, m বছরে লিখে দিলাম m, और পিপি কাটবে 8 ইন্টু এইখানে 1 প্লাস r বাই 100, 1 প্লাস r বাই 100 জায়গায় কত লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1/n, মাথায় m আছে যেমন থাকলো, ব্র্যাকেটে লিখে দেবো 1 নং সমীকরণ থেকে। ওকে, এবার আমরা 8-এর জায়গায় কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। আর এটা 2 এর মাথায় 1/n, তার মাথায় m, মানে পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে গুণ হয় আমরা জানি, মানে m/n হয়ে যাবে। কিন্তু এই দুটো যেহেতু সমান, সূচকের নিয়ম অনুযায়ী কিন্তু উপরের পাওয়ার দুটো সমান হয়ে যাবে, অতএব 3 ইকুয়াল টু m/n হয়ে যাবে, অর্থাৎ m ইকুয়াল টু কিন্তু কোনাকুনি গুণ করলে 3n হয়ে যাবে। আমার কিন্তু m বের করতে দিয়েছিল, কিন্তু এটাই তার মানে কিন্তু অ্যান্সার। তাহলে কত বছর 8 গুণ হবে, 3n বছরে কিন্তু 8 গুণ হবে। এবার তাহলে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। 4 দাগের অঙ্কটা কী বলেছে দেখি, x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে √x প্লাস 1/√x এর মান নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা কাজ করব, কী কাজ করব, প্রথমে আমরা x আছে তো √x, শুধু √x এর মান বের করার চেষ্টা করব। আচ্ছা, x ইকুয়াল টু কী বলা আছে, 3 প্লাস 2√2, 3কে কিন্তু আমি এইভাবে লিখতে পারি 2 প্লাস 1, নিশ্চয়ই কারো আপত্তি থাকার কথা নয়। এইবার এই 2কে কিন্তু লেখা যায় √2 তার স্কোয়ার, লেখা যায় তো। আর 2√2কে আমি কি লিখলাম, 2ab, আর 1টাকে নিশ্চয় 1 স্কোয়ার লিখতে পারি। এটা কি সূত্রে পড়লো, দেখা যাক তো, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে x ইকুয়াল টু কী হয়ে গেল, √2 প্লাস 1 তার স্কোয়ার। দুপাশে বর্গমূল করলে কত হয়ে যাবে, মানে √x হয়ে যাবে, √x ইকুয়াল টু কত হবে, √2 প্লাস 1 হয়ে গেল √2, এই √x। এবার আমরা বের করবো 1/√x, 1/√x ইকুয়াল টু কত হবে, 1/√2 প্লাস 1। বা উপর নিচে যদি অনুবন্ধী কর্ণে দিয়ে গুণ করি, উপরে তাহলে
টু প্লাস মাইনাস ওয়ান এবং নিচে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো। উপরে তাহলে কত হবে রুট টু মাইনাস ওয়ান, আর নিচে রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে, নিচে কিন্তু রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান মানে কি রুট টু তার স্কোয়ার হবে আর মাইনাস ওয়ানের স্কোয়ার হবে। রুট টু স্কোয়ার মানে কত টু, আর ওয়ানের স্কোয়ার করলে ওয়ান মানে টু মাইনাস ওয়ান, নিচে কিন্তু ওয়ান থাকছে মানে নিচে কিছু থাকছেই না, তো উপরে কত থাকবে রুট টু মাইনাস ওয়ান। তাহলে রুট এক্সের মানও বেরিয়ে গেল আর ওয়ান বাই রুট এক্সের মানও বেরিয়ে গেল। এবার আমাকে কি বের করতে দিয়েছে দেখি, যে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মানটা কত, লিখে দিই এবার। তাহলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স কত রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট এক্সের মান কত বেরোলো রুট টু মাইনাস ওয়ান। ওয়ান ওয়ান কাটাকাটি হয়ে গেলে কত পড়ে থাকবে, দুখানা রুট টু পড়ে থাকছে মানে টু রুট টু। তাহলে এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মানটা কত হলো টু রুট টু, এটাই কিন্তু অ্যান্সার। এবার চলে যাবো আমরা 5 অঙ্কে। কি বলেছে দেখি, এটাও একটা বীজগণিতের অঙ্ক দেখছি। কি বলেছে, a is to b is equal to 3:2 আর b is to c is equal to 3:2। আমাকে a plus b is to b plus c মানটা বের করতে বলেছে। কি করি, প্রথমে লিখে নিলাম a is to b equal to 3:2 আর b is to c equal to 3:2 লিখে নিলাম। এবার আমাদের টার্গেট হবে প্রথমে a is to b is to c আকারে যদি লেখা সম্ভব হয়। কি করে লিখবো, এখানে b কত আছে 2, এখানে b কত আছে 3, আমরা জানি এই দুটোকে ইকুয়াল করতে হয়, তাহলেই আমরা কিন্তু লিখতে পারবো একসাথে a is to b is to c। কী করে ইকুয়াল করব, আমরা জানি অনুপাতের উভয় পদের সঙ্গে একই সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করি অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এবার কোন সংখ্যা দিয়ে দুটোর সঙ্গে গুণ করব সেটা কি করে বের করব, এই 2 আর 3 লসাগু করব। 2 আর 3 লসাগু কত, আমরা নিশ্চয়ই জানি 6। আমার টার্গেট হচ্ছে এখানেও 6 বানানো, এখানেও 6 বানানো। এখানে 6 বানাতে হলে এই 2 এর সঙ্গে কত গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। 3 গুণ করলে এটা 6 হয়ে যাবে। আর যখন এই একটু আগে বললাম অনুপাতের একটা পদের সঙ্গে নিশ্চয়ই কোনো একটা সংখ্যা গুণ করা যায় না, তাহলে অনুপাতটার মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে একে যদি আমি 3 দিয়ে গুণ করি, একেও কিন্তু আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। একে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 3 9। একইভাবে এটাকেও 6 বানাবো, তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলে এটা 6 হবে। আর একইভাবে একেও নিশ্চয়ই 2 দিয়ে গুণ করতে হবে। একে 2 দিয়ে গুণ করলে কত হবে, 4 হবে। এবার দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু সমান হয়ে গেছে। এবার তাহলে আমরা a is to b is to c কিন্তু লিখতে পারবো। a is to b is to c কত হবে, 9 is to 6 is to 4। এবার যখন তিনটে অনুপাত আমি পেয়ে গেলাম, a is to b is to c is equal to 9 is to 6 is to 4, আমরা কিন্তু ধরতেই পারি। কীভাবে ধরতে পারি, যতএব a equal to 9x b equal to 6x, আমরা কিন্তু এগুলো ধরি অনুপাত যদি এরকম থাকে। অতএব c is equal to 4x। এবার আমাদের আর কোনো কাজ নেই, এবার হচ্ছে abc যে তিনটে মান পেয়ে গেলাম জাস্ট এখানে বসিয়ে দেওয়া। এই দুটো অনুপাত বের করতে দিয়েছে। আমরা জানি অনুপাত আর অঙ্ক করার সময় ক্যালকুলেশন আমরা বাই আকারে করি, কারণ মানটা একই হয়। তো এই ক্ষেত্রে a এর মানটা কত, 9x বসিয়ে দিলাম। b এর মান কত, 6x বসিয়ে দিলাম। b এর মান কত, 6x। c এর মান কত, 4x। তাহলে ক্যালকুলেশনটা কত হলো দেখি, 15x উপরে আর নিচে 10x। এক্সেস কাটবে এবং 5 দিয়েও কাটছে, 3 আর নিচে 2 মানে 3/2। অতএব রেশিওটা কত হবে, 3:2। তাহলে কিন্তু এটাই কিন্তু উত্তর, এটা ইস টু এটা মানে কিন্তু 3:2। এবার তাহলে আমরা চলে যাই পরের অঙ্কে। জ্যামিতির অঙ্ক দেখি কি বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, CD জ্যায়ের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধের সমান মানে OA বা OB ইজ ইকুয়াল টু কিন্তু CD। বর্ধিত AC ও বর্ধিত BD পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। APB এর মান আমাকে বের করতে দিয়েছে। APB এর মানটা আমাকে মানে এটার মান আমাকে বের করতে দিয়েছে। আলটিমেট কিন্তু আমাকে কোনো কোণের মানই বলে দেয়নি, শুধু বলা আছে সিডিটা হচ্ছে ব্যাসার্ধের সমান। এবার কী করে তাহলে বের করি, ভাবনার বিষয়। আমরা একটা কাজ করব, প্রথমে একটা ছোট্ট অঙ্কন করে নেব। কী অঙ্কন করব,
ওডি যুক্ত করে নিলাম আর ওসি যুক্ত করলাম এবং সেই সঙ্গে এডিটাও যুক্ত করলাম। এবার একটা জিনিস আমরা ভালো করে খেয়াল করব, এই ত্রিভুজ সিওডি এর, এই সিওডি এই ত্রিভুজের এইটা কি ব্যাসার্ধ, ওডিটা কি এটাও ব্যাসার্ধ, আর বলে দিয়েছে কিন্তু সিডি যে দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান আমাকে বলে দিয়েছে। তার মানে সিডিটার দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান, মানে সিডির দৈর্ঘ্য কিন্তু ওসি আর ওডির সমান। মানে এই ত্রিভুজটা কিন্তু একটা সঙ্গে সঙ্গে কী ত্রিভুজ হয়ে গেল, সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত করে হয় আমরা জানি, 60 ডিগ্রি। তার মানে এই কোণটা কত, 60 ডিগ্রি। তাই এর কিন্তু আমরা লিখতে পারি কোণ ডিওসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবং আরেকটা জিনিস আমরা ভালো করে খেয়াল করব, এই এডি যুক্ত করার সঙ্গে সঙ্গে এই এডিবি মানে এই কোণটা কি হয়ে গেল, অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল না। কোণ এডিবি এই কোণটা অর্ধবৃত্তস্থ, আর অর্ধবৃত্তস্থ কোণ কি আমরা জানি 90 ডিগ্রি। সঙ্গে সঙ্গে তাহলে এটা আমরা লিখতে পারবো 90 ডিগ্রি। এডিবিও কিন্তু, আচ্ছা এই কোণটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন এই কোণটা কত হবে, কারণ টোটালটা তো একটা সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে অটোমেটিক্যালি অতএব কোণ এডিপি ইকুয়াল টু কি, নিশ্চয়ই 180 মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি হয়ে যাবে। তখন এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। এইবার একটা জিনিস ভালো করে আমরা খেয়াল করব, এই সিডি এই যে বৃত্তচাপ সিডি, এই বৃত্তচাপের উপরে সিওডি এটা কেন্দ্রস্থ কোণ না, আর সিএডি এটা কি বৃত্তস্থ কোণ না। আর আমরা কি জানি, একই বৃত্তচাপের উপরে সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা যদি 60 হয়, আর উল্টোভাবে বললে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হবে। তাহলে এই কোণটা কত হবে, আমি কিন্তু ভালো করে লিখলাম না, একটু তোমরা লিখে নিয়ে, কারণ অঙ্কটা বেশ বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। অতএব কোণ সিএডি ইকুয়াল টু কত হবে, হাফ অফ কোণ সিওডি, কোণ সিওডি হাফ অফ সিওডির মান কত 60, তো কত হলো 30 ডিগ্রি। তার মানে এই কোণটা কিন্তু 30। বাহ, এইবার দেখো ত্রিভুজ এডিপি, এই ত্রিভুজটা বান নাও, এডিপি এর এই কোণটা কত পেয়ে গেলাম 90 ডিগ্রি, এই কোণটা কত পেলাম 30 ডিগ্রি। তাহলে একটাই তো বাকি আছে, তাহলে এটা কত হবে, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়। অতএব এই কোণটা কত হবে, এর কোণ এপিডি ইকুয়াল টু কত হবে 180 মাইনাস এই দুটোর বিয়োগফল 90 প্লাস 30, 180 মাইনাস 120 দ্যাট ইজ 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি। আমাকে কি বের করতে দিয়েছিল, এপিবির মান, এপিবি মানে এই কোণটার মান বেরিয়ে গেল 60। তাহলে অ্যান্সার কত, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা এবার তাহলে চলে যাব পরের অঙ্কে। 7 দাগের অঙ্ক, এটাও একটা জ্যামিতির অঙ্ক আমরা দেখছি। কি বলেছে দেখি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এই ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস ও সিডি জ্যাকে বর্ধিত করা, ও সিডি একটা জ্যা, এই দুটোকেই বলেছে বর্ধিত করায় ই বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। এওডি 140 ডিগ্রি, এওডি মানে এই কোণটা 140 ডিগ্রি বলা আছে। আর কোণ সিএবি 50 ডিগ্রি, কোণ সিএবি এই কোণটা 50। কোণ বিইডির মান কত, কোণ বিইডি মানে এই কোণটা বের করতে বলেছে। কি করে বের করব, আচ্ছা এওডি এই কোণটা যদি 140 হয় তাহলে এই কোণটা কত হবে, ভালো করে খেয়াল করো কোণটা দেখাচ্ছি, এই কোণটা নিশ্চয়ই টোটালটা তো কত 360 ডিগ্রি আমরা জানি। এটা যদি 140 হয়, অতএব কোণ এওডি বললে কিন্তু হবে না, কারণ এওডি বললে এইটা বুঝবো আমরা, আমাদেরকে এইটা বোঝাতে হবে। মানে এটা কি লিখতে হবে, প্রবৃদ্ধ। অতএব প্রবৃদ্ধ কোণ এওডি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাই তো।
360 ডিগ্রিতে 140 বিয়োগ করলে কত হয়? 220 ডিগ্রি। তাহলে এই কোণটা কত দাঁড়ালো? 220 ডিগ্রি। এবার একটু ভালো করে খেয়াল করব, এই এডি, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে এইটা যদি প্রবৃদ্ধ এ ও ডি যদি কেন্দ্রস্থ কোণ হয়, নিশ্চয়ই এ সি ডি বৃত্তস্থ কোণ হবে এটা, তাই তো? এটা যদি কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ কোণ হবে। আর আমরা কি জানি? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয় তো। অতএব কোণ এ সি ডি ইকুয়াল টু কী লিখতে পারবো? কোণ এ সি ডি ইকুয়াল টু হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওডি। প্রবৃদ্ধ কোণ এওডি সেটা লিখলাম না, একবারে লিখে দিলাম 220 ডিগ্রি। কাটাকাটি করে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি? 110 ডিগ্রি। তার মানে এটা কত হলো? 110 ডিগ্রি। আর এটা যদি 110 ডিগ্রি হয়, এবার ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখব, ত্রিভুজ এ ই সি, ত্রিভুজ এ ই সিতে এই কোণটা 110, এটা 50, তাহলে এটার মান আমরা বের করতে পারবো না, কারণ তিনটে কোণের সমষ্টি কত জানি? একটু আগেই আগেরটা করলাম একইভাবে, তিনটে কোণের সমষ্টি 180। তাহলে এই দুটো যদি 110 আর 50 হয়, এটা কত হবে? নিশ্চয়ই কোণ সিই এ বা এ ই সি, কোণ এ ই সি ইকুয়াল টু কত হবে? 180 মাইনাস 110 প্লাস 50, মানে 180 মাইনাস 160 ইকুয়াল টু 20 ডিগ্রি হচ্ছে। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। তাহলে এই কোণটার কত মান কত হলো? 20 ডিগ্রি। তাহলে বিইডির মান কত? 20 ডিগ্রি। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার চলে যাব আমরা 8 দাগের অঙ্কে। এটাও দেখছি একটা জ্যামিতির প্রবলেম। কি বলেছে একটু দেখি। এ বি সি কেন্দ্রবিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। মানে এইরকম তিনখানা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে? যেরকম স্পর্শ বহিঃস্পর্শ এখানে এখানে এরকম। এ বি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এ বি মানে এখান থেকে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। বিসি, বিসি এটা হচ্ছে 7 সেন্টিমিটার। সিএ, সিএ এটা হচ্ছে 6 সেন্টিমিটার। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এই বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। আমি কি করি? প্রথম এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমি 8 সেমি ধরে নিই, বিটার ধরে নিই 8 সেমি, আর তৃতীয়টা ধরে নিই 8 সেমি। তার মানে এটা যে 8 ধরে নিই ব্যাসার্ধ, মানে এইখান থেকে এই অবধি কত? নিশ্চয়ই R1। আর বি থেকে এই অবধি নামকরণ করে রাখি একটা, এবিসি, ডি, এটা ই, এটা এফ। তাহলে ডিবি কত হবে? নিশ্চয়ই R2। সিমিলারলি ডিই কত হবে? R2। ডিই সিই কত হবে? এই বৃত্তের ব্যাসার্ধ মানে R3, এটাও নিশ্চয়ই R3। আর এফ কত হবে? R1। এইবার এ বি 5 সেন্টিমিটার বলেছি। এ বি মানে কতটা? আমরা দেখতে পাচ্ছি R1 প্লাস R2, কিন্তু তাহলে আমরা লিখতে পারি অত R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। বিসি বলা হচ্ছে 7 সেন্টিমিটার। বিসি মানে কত? তার মানে R2 প্লাস R3 ইজ ইকুয়াল টু 7। আর সিএ মানে 6 সেন্টিমিটার। সিএ মানে কত হচ্ছে? R1 প্লাস R3 ইকুয়াল টু 6। এটা ইকুয়েশন 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। এবার আমাকে কি বের করতে হবে? এই বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ মানে R2টা বের করতে হবে। আমি আবার কি করি? 2 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বরটা বিয়োগ করে দিই। 2 মাইনাস 3 করে পাই। কি পাই একটু দেখি তো। একবারে করে দিলাম বিয়োগটা। R3 আর R3 কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে, তাই না? R3 মাইনাস, এটাও মাইনাস R1 হয়ে যাবে, মাইনাস R3 হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে মানে এটা কেটে যাবে, মানে শুধু পড়ে থাকবে এখানে R2 পড়ে থাকবে, R2 মাইনাস R1, তাই তো? ইকুয়াল টু 7 মাইনাস 6 হবে মানে 1। ছোট্ট বিয়োগ, তাই একবারে করে দিলাম আর লিখলাম না। এইবার প্রথম যে ইকুয়েশনটা আছে সেটা আমরা আবার লিখব। প্রথম ইকুয়েশনটা এবার কত হবে? প্রথম ইকুয়েশনটা R2, এইটা প্লাস এইটা আছে, আমি এইটা প্লাস এইটা লিখি, একই ব্যাপার। R1 ইজ ইকুয়াল টু 5।
এবার এই দুটি ইকুয়েশনকে কিন্তু আমরা যদি যোগ করে দিই, ঠিক অপনয়ন করি, কি দাঁড়াচ্ছে, r1 কেটে যাবে, 2 r2 = 6, তাহলে অতএব r2 = কত হবে, 2 দিয়ে 6 ভাগ করে দিয়ে 3, ব্যাস আমাদের কিন্তু বেরিয়ে গেল r2 কত, 3, অর্থাৎ বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, 3 সেন্টিমিটার। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এবার চলে যাই আমরা পরের অঙ্ক 9। বা এটাও একটা জ্যামিতির প্রবলেম, দেখি কি বলেছে। ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর সমান্তরাল সরলরেখা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং বিসিকে ই বিন্দুতে ছেদ করেছে। এডি বলা আছে এক্স মাইনাস, এডি মানে x-3 বলা আছে, এসি 2x বলা আছে, এসি মানে এইখান থেকে এই অবধি, এটা কত বলা আছে, 2x। বিই x-2, বিই এটা বলা আছে x-2, আর কি বলা আছে, বিসি মানে এইখান থেকে এই অবধি, বিসি বলা আছে 2x + 3 সেমি। তাহলে আমাকে x এর মান বের করতে দিয়েছে। কি করে বের করব, আমাদের কিন্তু থ্যালাসের উপপাদ্যের যে অনুসিদ্ধান্ত, তোমরা যদি তোমাদের একটু বই খুলো 238 পেজেই দেখতে পাবে যে থ্যালাসের উপপাদ্যের অনুসিদ্ধান্তে থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এসি এই বড় বাহু বাই এডি এই ছোট বাহু = বিসি বাই বি, এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি। আর অদ্ভুতভাবে দেখো তিনটের মান আমাদের দিয়ে দিয়েছে, শুধু জাস্ট বসিয়ে দেওয়া আমাদের কাজ এটা লেখার পরে। যে অসুবিধা থেকে আরেকবার বললাম, 238 পেজ তোমরা দেখে নাও, 238। এসির মান কত, এসির মান 2x বসিয়ে দিলাম, বাই এডির মান কত আছে, x-3 বসিয়ে দিলাম, বিসির মান কত আছে, 2x + 3, বির মান কত আছে, x-2, কোনাকুনি গুণ করে দিলাম, গুণ করলে কত হবে, 2x² মাইনাস 2 - 4x = এটা দিয়ে গুণ করি, 2x² + 3x - 6x, মানে এটা দিয়ে আগে এই দুটোকে গুণ, তাই করলাম, তারপর এটা দিয়ে এই দুটোকে গুণ, আমরা জানি নিশ্চয়ই সেটা, মাইনাস প্লাস মাইনাস -9, তাই তো। 2x² বাস থেকে কেটে দিতে পারছি, দেখো অর এখানে চলে গেলাম, বাদিকে কত থাকছে তাহলে, -4x, আর ডান দিকে 3x - 6x কত হবে, -3x -9, or -4x -3x এ বসলে কত হবে, +3x = -9, or এটা কত হচ্ছে, -x = -9, দুপাশের মাইনাস মাইনাস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে x = 9। আমাকে x মান বের করতে দিয়েছে, তার মানে কিন্তু এটা আমাদের অ্যান্সার। বাহ, এই অঙ্কটাও কিন্তু তার মানে আমাদের হয়ে গেল। এবার তাহলে আমরা চলে যাই নেক্সট অঙ্কে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পরিমিতির প্রবলেম রয়েছে। কি প্রবলেম আছে দেখি। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? কি বলেছে, একটা বেলুন ফোলানো হয়েছে, ফোলানোর আগে ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার, ফোলানোর পরে ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। তো দুটোর আগের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম অবস্থায় যখন ব্যাসার্ধ 7 ছিল, তো তখন সমগ্রতলের ক্ষেত্রফল কত আমরা একবার বের করি। আর যখন 21 সেন্টিমিটার হলো পরে, তখন ক্ষেত্রফল কত হলো বের করি, অনুপাত করে দেবো, তাহলেই তো হয়ে গেল, কিচ্ছু তো নেই। তা পূর্বের বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফলের যেমন সূত্রটা কি জানি, 4πr², আর কত এখানে 7, মানে 7² এত, নিশ্চয়ই বর্গ সেমি। আর এটা কত হবে, 4π × 21² বর্গ সেমি। এবার কি করতে বলেছে আমাদের, জাস্ট কিচ্ছু না, এই দুটোর অনুপাত। অতএব অনুপাতটা কি হবে, একটু শর্ট করেই লিখলাম আমি অনুপাত, কারণ ক্লাসটা বেশ বড় হয়ে যাচ্ছে। অনুপাত কি হবে, 4π7² = 4π × 21²।
দেখো 4 দুপাশ থেকে ভাগ করে দিলে চলে যাবে, দুপাশ থেকে পাই ভাগ করে দিলে কিন্তু পাই চলে আসবে, মানে বাঁ দিকে শুধু থাকবে 7 × 7, ডান দিকে থাকবে 21 × 21। এখানেও দেখা যাচ্ছে আমি যদি 7 দিয়ে দুপাশে ভাগ করে দিই, পাশে দিয়ে 7কে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, আর একটা 7 দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, আর এখানে 7 দিয়ে ভাগ করলে 3 হবে, এটাকে 7 দিয়ে ভাগ করলে 3 হবে, মানে আলটিমেট অনুপাতটা কত হলো 1:9। দিস ইজ দ্য অ্যান্সার। ছোট্ট একটা অঙ্ক কিন্তু আমাদের দিয়েছিল, ইমিডিয়েট আমরা এটা করে ফেললাম। এবার চলে যাব আমরা পরের অঙ্ক, মানে 11 দেখ কী বলেছে দেখি। একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে ABC মিটার, এবং A + B + C = 25, AB + BC + CA 240.5 হলে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য নিই। একটা ঘর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ABC, A + B + C এর মান দিয়ে দিয়েছে, AB BC + C এর মান দিয়ে দিয়েছে। আমাকে বের করতে হবে বৃহত্তম দৈর্ঘ্যে যে দণ্ডটা ঘরে রাখা যাবে। এই অঙ্ক কিন্তু আমরা আগেও পড়েছি, বইতেও পড়েছি, যে ঘরে বৃহত্তম দণ্ড কোন সোজি রাখা যায় বলো? ঠিক কর্ণ সোজাসুজি, মানে ওই ঘরটার কর্ণের যা দৈর্ঘ্য হবে আর দণ্ডটার দৈর্ঘ্য কিন্তু তাই হবে। আর কর্ণের দৈর্ঘ্য মানে কি? কোনো ঘরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি ABC হয়, আমরা জানি কর্ণের দৈর্ঘ্যটা হয় √A² + B² + C² হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হয়, তাই তো? তাহলে আমার টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি এটার মান বের করে, এটার মান বের করলে অঙ্ক শেষ। এবার দেখি কী করে বার করা যায়। কী দেওয়া আছে লিখে নিই, A + B + C = 25। এক কাজ করি, দুপাশেই বর্গ করে দিই, তাহলে কত হয়ে যাবে? A + B + C² = 25²। এ পাশে বর্গ করলে সূত্র আছে, ভাঙিয়ে দিই। কী সূত্র? A² + B² + C² + 2 × AB + BC + CA। সূত্র যদি মনে না থাকে একটু কিন্তু দেখে নিতে হবে। আর 25² করলে আমরা কত হবে জানি? 625। আচ্ছা, একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, এইটার মান কত দেওয়া আছে? ইকুয়েশন 1 দিয়ে রাখি, মান কত দেওয়া আছে? 240.5। এখানে তাহলে 240.5 আমি বসিয়ে দিতে পারি না? তাহলে A² + B² + C² = 2 × 240.5 = 625, और A² + B² + C² এটা করলে কত হবে? 240.5 যদি আমি 2 দিয়ে গুণ করি, নিশ্চয়ই 481, তাই 481। তাহলে 481 যদি আমি ওপাশে নিই তাহলে কী হবে? 625 - 481। তাই করলাম আমরা এখানে। A² B² + C² জাস্ট বাদিকে রেখে দিলাম, আর 481টাকে ওপাশে নিয়ে গেলাম। এবার 625 থেকে 481 বিয়োগ করলে কত হবে? 144। এবার কী করলাম? দুপাশে বর্গমূল করে দিলাম। দুপাশে বর্গমূল করে দিলে কি হবে? এ পাশে √A² + B² + C² হবে, আর এখানে আমরা জানি 144 বর্গমূল করলে কিন্তু 12 হয়। 12 × 12 144 আমরা জানি। আর আমাদের দেখো তো কর্ণের দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কী বের করার আমার চেষ্টা ছিল? √A² + B² + C², কারণ এটাই ছিল কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ কিন্তু সেটা বেরিয়ে গেল। অর্থাৎ তাহলে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত হলো? 12 মিটার। তাহলে উত্তর 12 মিটার, এটাই কিন্তু তাহলে আমাদের অ্যান্সার। এবার তাহলে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। কী বলেছে দেখি, এটাও একটা পরিমিতির প্রবলেম। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি এবং আয়তন 924 ঘন সেমি হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা 8 সেমি ধরে নিলাম। আমাকে কি বের করতে হবে? ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধটা বের করতে হবে। কি কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল। আর আমরা জানি চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2πr/h হয়। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিই 2πr/h মানে 264। এবং আমরা জানি আয়তনের সূত্রটা, যা সূত্র লেখার তো কিছু না, আয়তন হচ্ছে πr²h, তাই লিখলাম 924। এবার আমাকে বের করতে হবে আরটা বের করতে হবে। একটু ভালো করে আমরা যদি খেয়াল করি দেখতে পাবো এখানে পাই আছে, এখানে পাই আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে দুটো আর এখানে একটা। মানে আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু সব কেটে গিয়ে জাস্ট এই দুটো থেকে একটা থাকবে, আর এগুলো কিন্তু কেটে যাবে, একবারই উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমরা কী করি যে 2 1 করে পাই, এই দুটোকে আমরা ভাগ করে দিই। ভাগ করে দিলে কি পাবো? বাদিকে কত থাকবে? πr²h হলো 924 বাই 2πrh
এইদিকে 264, তাই তো? প্রথম লাইনেই দিই শর্ট কোশ্চেন কেটে আমরা কি আছে এইচ আর স্কোয়ার দিয়ে আর কাটলে আর, মানে r/2 ইকুয়াল টু, এটাও কাটাকাটি করা যায়, একটু করে দিই। কত দিয়ে? 4 দিয়ে কাটাকাটি করি। 4 দিয়ে এটা কাটাকাটি করলে 2 3 1 হচ্ছে, দেখো। আর এটাকে 4 দিয়ে কাটলে 66, মানে 231/66। আর ইকুয়াল টু কত হবে? উপরে চলে যাবে 231/66, 2 দিয়ে কিন্তু 66কে 33 দিয়ে সুন্দর কাটাকাটি হবে 33। আর 33 দিয়ে কিন্তু 231কে দেখো 7 দিয়ে একবারে কেটে যাচ্ছে, অতএব আর ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। আমাকে কিন্তু ভূমির ব্যাসার্ধ বার করতে বলেছি, সেটাই ধরেছিলাম ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, সেটাই বেরিয়ে গেল, অতএব 7 সেন্টিমিটার আমাদের কিন্তু লাস্ট অঙ্কেরও উত্তর বেরিয়ে গেল। মানে আমাদের কিন্তু আজকের মতো অঙ্ক কিন্তু আমরা শেষ করে ফেললাম। তাহলে আমরা নেক্সট দিন আমরা আসবো ঠিক পরবর্তী যে পেজ আছে তার এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা নিয়ে। আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করি।